হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা যে চ্যাপ্টারটা শুরু করছিলাম সেটা হচ্ছে পার্সেন্টেজ বা বাংলা যেটাকে বলা হয় শতকরা। আজকে ক্লাস নাম্বার 5 এবং পার্ট 5। এর আগের দিন অনেকে মেসেজ করছিল স্যার ক্লাস আসেনি কেন। আমি ওই জন্য তোমাদের বলি যে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকো। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে যুক্ত থাকো। ক্লাসেরও পিডিএফ পাবে, বা আমি যদি কোনো দিন ক্লাস না নিতে পারি ওখানে আপডেট দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি আগের দিন আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর ছিল, মাথায় যন্ত্রণা ছিল। তো আজকেও পুরোপুরি সুস্থ নয়, কিন্তু যতক্ষণ শরীর পারমিট করবে ততক্ষণ ক্লাসটা কন্টিনিউ রাখতে চাই, স্টপ করতে চাই না। তো সেই জন্য আজকে ক্লাসটা নিয়ে আসা। যারা নতুন স্টুডেন্ট তাদের বলে রাখি যে তোমরা রেলওয়ে যে কোনো এক্সাম দাও, এলপি টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, যে কোনো এক্সাম বা অন্যান্য এক্সামের জন্য এই ব্যাচটা প্রত্যেকের জন্য, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস প্রত্যেকটা কোশ্চেন করানো হবে এবং সম্পূর্ণ বাংলায়। এইভাবে আমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ করাতে থাকবো। আর যারা বলছিলে প্লেলিস্টের কথা, প্লেলিস্ট বানানো আছে, প্লেলিস্টে যাও। এই ম্যাথামেটিক্স, রেলওয়ে ম্যাথামেটিক্সে 2024-এর উপরে যে প্লেলিস্ট আছে ওর মধ্যেই সমস্ত যে আগে যে 4টা ক্লাস হয়েছে বা এর পরে যে ক্লাস আসবে সমস্ত ওখানেই পেয়ে যাবে। আর তোমরা জানো যে ক্লাসের সম্পূর্ণ পিডিএফ যা কিছু করানো হয় টেলিগ্রাম চ্যানেলে অ্যাজ এ পিডিএফ সবগুলো দিয়ে দেওয়া হয়। ক্লাসের শেষে যে হোমওয়ার্ক তোমাদের থাকে, 5টা করে কোশ্চেনের হোমওয়ার্ক দিই। যারা সেই হোমওয়ার্কের অ্যান্সার দাও, যারা কমেন্ট করো, প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই দিই, অবশ্যই দেবো। এবং যারা হোমওয়ার্কের অ্যান্সার দেবে তাদের কমেন্ট আমি সর্বপ্রথম দেখাই ভিডিও স্টার্ট করার আগে। তো দেখো, আমি পুরো নামটা পড়তে পারবো না, কি লেখা আছে উল্টাপাল্টা হয়তো কিছু উচ্চারণ হয়ে যাবে, সেই জন্য আমি লাস্টেরটুকুই পড়ছি। বিপ্লব বিশ্বাস যিনি আছেন, অ্যান্সার দিয়েছেন, একদম ঠিকঠাক দিয়েছেন, ঠিক আছে, থ্যাংক ইউ কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। আর অরুণ চৌধুরী, এটা 3 নম্বর ক্লাসে আমার মিস হয়ে গেছিলো, 3 নম্বর ক্লাসে অ্যান্সার দিয়েছিল, মিস হয়ে গেছিলো। তো সেই জন্য তার কমেন্টটা আমি আজকে শো করলাম, ঠিক আছে। তো দেখো, যেগুলো হোমওয়ার্ক থাকে সেই হোমওয়ার্কে যাচ্ছি, আমি স্টার্ট করছি। আর ক্লাস শুরুতেই বলছি, যদি আমি তো সম্পূর্ণ পরিষ্কার কথা বলার চেষ্টা করব, যদি আটকে প্রবলেম হয় বুঝে নেওয়ার চেষ্টা করবে, কারণ প্রথমেই বললাম শরীর অবস্থা একদমই ঠিকঠাক নয়। আর চেষ্টা করো 1.5x স্পিড বাড়িয়ে দেখা। স্পিড বাড়িয়ে দেখলে কি হয়, ক্লাসটাও পুরো কমপ্লিট হবে এবং তোমরা স্কিপও করবে না, ঠিক আছে। দেখো, প্রথম হোমওয়ার্ক কী ছিল। অনিতা একটি ফ্যাশন বুটিক পরিচালনা করে। তার ব্যয়ের শিরোনামগুলি নিম্নরূপ: 30% ক্রয়ের ওপরে, 40% দর্জির পেমেন্ট, 30% ভাড়া এবং বিদ্যুতের ওপরে। যদি তার মোট খরচ হয় মাসে 50,000 টাকা, তাহলে সে দর্জির বেতনে কত খরচ করছে। আচ্ছা, আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, এই চ্যাপ্টারটা হয়তো আজকে শেষ হয়ে যাবে, দেখি কতটা কি শরীর পারমিট করে, কতক্ষণ ক্লাস নিতে পারি, হয়তো শেষ হয়ে যাবে। তো এরপর এই ক্লাসের শেষে এই চ্যাপ্টার নিয়ে তোমাদের কিছু বিশেষ কথা বলবো। তো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, অ্যাজ এ গিফট মানতে পারো, ঠিক আছে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ওই জন্য, ওকে। বলে এই অ্যান্সারটা কী হবে। সিম্পল বলেছে, অনেক একটা ফ্যাশন বুটিক। ফ্যাশন বুটিক মানে জানো তো, কাপড়ের দোকান মেনে নিতে পারো। ফ্যাশন বুটিক মানে কাপড়ের দোকান চালায় আর কি, ঠিক আছে। ফ্যাশন জিনিসপত্র বিক্রি হয়, বুটিক মানে ওই জামা কাপড়ের দোকান। তার ব্যয়ের শিরোনামগুলি কীরকম সে ব্যয় করে, এখানে লেখা আছে 30% সে জিনিসপত্র যে কিনছে ক্রয়ের ওপরে ব্যয় করে, 40% দর্জির পেমেন্ট দেয়, যে জামা কাপড় কিনে, রেডিমেড কিনে যে জামা কাপড় বানায়, দর্জি দিয়ে বানায়, তার উপরে 40% খরচা করে, আর 30% দোকানের ভাড়া, বিদ্যুৎ এসবের উপর লাগে। যদি তার মোট খরচ, মাসে মোট খরচ বলে দিয়েছে 50,000 টাকা, তাহলে সে দর্জির বেতনে কত খরচ করেছে। অনেকে কমেন্ট করছো না যে স্যার প্রচুর কোশ্চেন কঠিন দিয়ে দিয়েছে। দেখো, এত বড় যখনই প্রশ্ন দেখবে না, এটা তো আমি এত লম্বা করে দিয়েছি তাই এইটুকুর মধ্যে দেখছো। যখনই এইটুকু জায়গার মধ্যে ধরাবে না, তখনই দেখবে তোমাদের কম্পিউটার স্ক্রিনে সেটা স্ক্রোল করে করে দেখতে হচ্ছে আর কি, এতটাই বড় হয়ে যাবে। আর এত বড় কোশ্চেন দেখলে কী করে, অটোমেটিক ছেড়ে দিয়ে চলে যায়। কিন্তু অ্যান্সারটা বিশ্বাস করো মুখে মুখে অ্যান্সার হবে। দেখাচ্ছি তোমাদের কেমন করে মুখে মুখে কী করে দিতে পারবে তোমরা। এর অ্যান্সার ডাইরেক্ট মুখে মুখে দেওয়া যাবে, ডাইরেক্ট 20,000, ডাইরেক্ট 20,000 দেওয়া যাবে। কিন্তু ডাইরেক্ট করলে তোমরা বুঝতে পারবে না। দেখো, এখানে সিম্পল চেয়েছে কি, দেখো আমাদের ফোকাস করতে হবে অঙ্কটা চেয়েছে কি না, সে দর্জির বেতনে কত খরচ করেছে। আর আমি এতগুলো যে জিনিস দিয়েছে না, শুধুমাত্র তোমাদের ভটকানোর জন্য, মনটাকে যাতে অন্যদিকে করে যেতে পারে, সেই জন্য এতগুলো জিনিস দিয়েছে। শুধু এইটুকু লাইন আমাদের লাগবে, 40% দর্জির পেমেন্ট, বাস এইটুকু, আর কিচ্ছু লাগবে না। তো টোটাল খরচ 50,000 টাকা, আর 40% দর্জির পেমেন্ট, পার্সেন্ট ওঠালে 100। দেখো 5 4 20, টোটাল 3টে শূন্য আছে। তার মানে এটা অ্যান্সার আমি বলতেই পারি, বা ডাইরেক্ট আমি করতাম যে 5 4 20, এগুলো তো ডাইরেক্টই করার কথা। 50,000, এখানে 40%, পার্সেন্টেজ সবসময় দুটো শূন্য খেয়ে যায়, তো দুটো শূন্য খেয়ে নাও। 500 × 40 কত হয়, 5 4 20 40, 5 4 20 20,000 টাকা, সিম্পল। তার মানে এইটা হয়ে গেল রাইট অ্যান্সার। বোঝা গেল তো, কোশ্চেনটা কঠিন নয়, পুরোপুরি পড়ো যে আমাকে চেয়েছে কতটুকু, তাহলে বুঝতে পারবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি মুদি দোকানে দুটি ভিন্ন বিক্রেতা 600 বোতল প্যাক করা জুস ক্রয় করে। 20% পণ্য প্রথম বিক্রেতা দ্বারা নেওয়া হয়,
এবং 80% হয় দ্বিতীয় দ্বারা। আমি আরেকবার পড়ে বুঝিয়ে দেবো, অঙ্কটা পড়ে নিই, তারপরে আমি তোমাদের বুঝিয়ে দেবো আরেকবার। একটি বোতলের বিক্রয় মূল্য 25 টাকা। দ্বিতীয় বিক্রেতার পণ্য পর্যবেক্ষণ করার পর দোকানদার জানতে পারলো যে 25% পণ্য শুধুমাত্র একদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। সে পণ্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে দ্বিতীয় বিক্রেতার কাছ থেকে কত টাকা পাবে? দেখো, মুদি দোকানে দেখবে অনেক কিছু সেলার আছে না, যে দাদা কেক রেখে দিন, দাদা এটা রেখে দিন, দাদা ওটা রেখে দিন। তো সেই রকমই জুস 600 বোতল টোটাল নিয়েছে দোকানদার। কত বোতল নিয়েছে? 600 বোতল টোটাল জুস নিয়েছে। ঠিক আছে, তো দুটো বিক্রেতা আছে, এ হচ্ছে প্রথম বিক্রেতা, ফার্স্ট বিক্রেতা, আর এ হচ্ছে সেকেন্ড বিক্রেতা। এই ফার্স্ট বিক্রেতা নতুন লোক, আর সেকেন্ড বিক্রেতা বহুদিন ধরে মাল দিচ্ছে ওকে। তো ও কী করলো, যে ভাই তোমার কাছ থেকে আমি 600 বোতল পুরোপুরি নেবো তা না, আমি তোমার কাছ থেকে মাত্র 20% নেবো। আর দ্বিতীয় বিক্রেতা সে তো অনেক দিন ধরে মাল দেয়, ও 80% এর কাছ থেকে নেবে বলে ঠিক করলো। যে জানাশোনা লোক, এর কাছ থেকে বেশি নেওয়া ঠিক হবে। প্রথম বিক্রেতা দেবে কীরকম না ক্রম জানি না আমি, চলো ঠিক আছে। তো 600 বোতলের 20% মানে কত বোতল নিয়েছে এর কাছ থেকে? এর কাছ থেকে 120 বোতল নিয়েছে। এবার বলো না স্যার কোত্থেকে পেলাম? 20% মানে 1/5। এই 20% মানে কি 1/5, তো 20/100 1/5, তো 600 1/5 কাটাকুটি করলে কিন্তু 120 হয়। হ্যাঁ, এগুলো মুখে মুখে করতে হবে। আর সেকেন্ড বিক্রেতা 80% নিয়েছে। এবার 600 বোতলের 80%, তার মানে কি 6 × 48, মানে 480 বোতল এর কাছ থেকে নিয়েছে। দেখো এটাও ভেরি ইজি, 80%, 600 বোতলের 80%, 80% মানে কি 1/4। তো 600 × 1/4 করো না, বাট ভুলভাল করছি, সরি। 600 বোতলের 80%, 600 বোতলের 80%, তো কত হচ্ছে? 6 × 48, 480। তো এগুলো মুখে করতে হবে, এগুলো আমি লিখবো না। 600 বোতলের 80% মানে 8 × 48, পার্সেন্টেজের জন্য দুটো শূন্য চলে যাবে, 480 বোতল। তাহলে প্রথম বিক্রেতার কাছ থেকে 120 বোতল নিয়েছে, সেকেন্ড বিক্রেতার কাছ থেকে 480 বোতল নিয়েছে। টোটাল নিয়েছে কতটা? টোটাল 600 বোতল। এবার একটা কথা আছে না, যে জানাশোনা লোকই বেশি ঠকিয়ে দেয়। জানাশোনা লোক তোমার সাথে বেশি ফ্রড করবে, এটাই আছে। তো সেটাই হয়েছে। সেকেন্ড বিক্রেতার কাছে 480 বোতল নিয়েছে। এবারে নিয়ে পরে দেখছে যে 25% পণ্য শুধুমাত্র একদিন পর্যন্ত ব্যবহার করা যাবে। মানে সব মালের একটা এক্সপায়ারি ডেট থাকে। এই যে 480 বোতল নিয়েছে, এর 25% এমন মাল দিয়েছে যে এক্সপায়ারি ডেট তার একদিন পরে, মানে একদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এবার দোকানদার তো খেপে গেছে, বলছে না ভাই এরকম তো চলবে না। বললো 25% পণ্য যেগুলো এক্সপায়ারি ডেট একদিনের জন্য আছে বা একদিনের পর্যন্ত ব্যবহার করা যেতে পারে, সেগুলো সব ফেরত পাঠিয়ে দাও। ফেরত পাঠিয়ে সম্পূর্ণ টাকাটা বাপাস ঘুরে নিয়ে এসো। এটাই বলছে, সে পণ্য ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়, সে দ্বিতীয় বিক্রেতার কাছে কত টাকা পাবে। তো 25% পণ্য, 25% মানে কি স্যার? 25% মানে কি? 25% মানে 1/4। আমরা জানি 25/100 মানে 1/4, মানে 480টা বোতলের 1/4, মানে কত বোতল পণ্য ফেরত দিয়েছে? 120 বোতল। 120 বোতল ফেরত দেয়। 120 বোতল কী করেছে? ফেরত দিয়ে দিয়েছে সেকেন্ড বিক্রেতাকে। একটা বোতলের দাম কত ছিল? 25 টাকা করে ছিল। একটা বোতলের দাম 25 টাকা। তাহলে সে কত টাকা ফেরত পাবে? 120 বোতল ফেরত দিয়েছে, একটা বোতলের দাম 25 টাকা। 25 বারো কত? 3000, 300 একটা শূন্য। তার মানে এটা হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। এই কোশ্চেনটা করতে তোমাদের খুব জোর হলে 12 থেকে 15 সেকেন্ড টাইম লাগবে, এর থেকে বেশি নয়। এ হলে স্যার কীরকম? দেখো এগুলো তো আমরা মুখে মুখে করবো না। 600 বোতলের 20%, 120। দেখো কী করে করবো, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, আমি নেক্সট স্লাইডে তোমাদের দেখাচ্ছি। ভাবো না যে স্যার এত বড় দেখাচ্ছে মানে আমাদের স্যার 2 মিনিট চলে যাবে। না ভাই, এত 2 মিনিট যাবে না। দেখো যদি একটা কোশ্চেন করতে 2 মিনিট যায় তাহলে আর কি ম্যাথ শেখালাম। দেখো 600 বোতল প্যাক করা হয়, 20% পণ্য প্রথম বিক্রেতার কাছ থেকে নিয়েছে, মানে প্রথম বিক্রেতার কাছে 600 20% মানে 6 দুগুণে 12, 120 বোতল নিয়েছে। আর সেকেন্ড বিক্রেতার কাছে 80% নিয়েছে, 600 80% মানে 480 বোতল নিয়েছে। 25% পণ্য ফেরত দিয়েছে, এর 25% পণ্য ফেরত দিয়ে দিয়েছে। 25% মানে স্যার 1/4, তো 480 × 1/4। এই যে ক্যালকুলেশনটা এগুলো মুখে করতে হবে, এই ক্যালকুলেশনটা মুখে করতে হবে। 480 × 1/4 মানে 4 × 48 মানে 120। ডাইরেক্ট লিখবো কত? 120 বোতল ফেরত দিয়েছে। সেকেন্ড বিক্রেতাকে 120 বোতল ফেরত দিয়েছে। একটা বোতলের দাম কত? 25 টাকা। তাহলে 120 বোতলের দাম কত? 3000 টাকা। কতক্ষণ লাগবে করতে এগুলো? ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। এটা ছিল 3 নম্বর হোমওয়ার্ক। গত বছর মনীষ কোনার আসবাবপত্র পরিবর্তনের জন্য দোকান 1-এ 1 লক্ষ টাকা, দোকান 1-এ কত দিয়েছে? 1 লক্ষ, এবং দোকান 2-তে কত দিয়েছে? 1.5 লক্ষ বিনিয়োগ করেছেন। ঠিক আছে,
তিনি পরবর্তী 3 ত্রৈমাসিক ব্যয় সংগ্রহ করেছেন। ত্রৈমাসিক 1-এ দিয়েছে এত, ত্রৈমাসিক 2-এ দিয়েছে এত, তো 3-এ পরিমাণ কত ছিল? দেখো অঙ্কটা প্রথমে তোমাদের ভার্সলি আমি বোঝাবো, তারপরে শর্ট প্রসেসে করব। সিম্পল ব্যাপার, দেখো প্রথম দোকান ফার্স্ট দোকানে কত দিয়েছে? স্যার ফার্স্ট দোকানে দিয়েছে 1 লক্ষ টাকা। সেকেন্ড দোকান এই যে 1 লক্ষ টাকা দিয়েছে না এখানে, আর সেকেন্ড দোকানে 1.5 লক্ষ টাকা দিয়েছে। তো সেকেন্ড দোকানে দিয়েছে কত? 1.5 লক্ষ টাকা। টোটাল কত লক্ষ টাকা হয়? 2.5 লক্ষ টাকা। এটা টোটাল, ঠিক আছে। 2.5 লক্ষ টাকা বিনিয়োগ করেছে। এবার ব্যয় সংগ্রহ করেছে দেখো ত্রৈমাসিক মানে 3টে মাসে। প্রথম 1-এ দিয়েছে 20%, ফার্স্টে দিয়েছে 20%, সেকেন্ডে দিয়েছে 55%। টোটাল কত পার্সেন্ট হয়ে গেল? 75%। আর আমার মোট কত? তাহলে মোট আমরা সবসময় কী জানি? 100%। তো আমার দুটো মাসে 75% হয়ে গেছে, তাহলে 100 থেকে যদি আমি বাদ দিয়ে দিই 25% হয়ে যাবে আমার বাকি। 25% আমাকে এই থার্ডে দিতে হবে। এবার সেটা টাকাতে কত না টোটাল, স্যার টোটাল যে টাকা, টোটাল টাকা হচ্ছে আমার 2.5 লক্ষ টাকা। 2.5 লক্ষ টাকা আমি এইভাবে লিখে নেবো, 5-এর পিঠে 4টে শূন্য, 3 4। এর 25%, 25% মানে আমরা কি জানি? 1-এর 4, কিন্তু আমরা ডাইরেক্ট 25ই লিখবো, সুবিধা হবে কাটাকুটি করতে। দুটো শূন্য কেটে দাও, 25 25 625, 1 2 62,500, এটা হয়ে যাবে রাইট আনসার। আরেকবার রিপিট করছি, তার টোটাল কত টাকা বিনিয়োগ করেছিল না টোটাল 2.5 লক্ষ টাকা স্যার বিনিয়োগ করেছিল। তো দেখলাম প্রথম দুটোতে উঠে এসছে 75%, মানে থার্ডে আমার আনতে হবে কত? মাত্র 25% বাকি থাকছে। তো 2.5 লক্ষ টাকা 25% তো এত টাকাই হয়, 62,500। এবার তোমরা কী করে করবে? মুখে মুখে দেখো, দেখো এটা মুখে মুখে হবে। এখানে 1 লক্ষ টাকা, সরি এখানে 1 লক্ষ টাকা, এখানে 1.5 লক্ষ টাকা। তো 1 লক্ষ আর 1.5 লক্ষ কত হয়ে যাচ্ছে? 2.5 লাখ। কত যাচ্ছে? 2.5 লাখ। 1 2 3 4, তাই তো হচ্ছে শতক হাজার, ঠিক আছে। এবার বলছে ত্রৈমাসিক 1-এ দিয়েছে 20% আর দ্বিতীয় দিয়েছে 55%। তো এই দুটো মিলে 75% এখানে হয়ে গেল। তো 100% থেকে 75 বাদ গেলে কত? 25%। তো এর উপরে 25%, 25% মানে আমরা জানি 1-এর 4। তো এইভাবেও কাটাকুটি করতে পারো, বা 25% সমান 25/100 লিখে নিলে তোমার সুবিধা হবে এখানে বেশি। তো 25 25 625 25 62,500 হয়ে যাবে রাইট অ্যান্সার। তো একটা লাইনেই কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। তো এত বড় কোশ্চেন দেখে ভয় পেয়ে যাবে না, এই ধরনের কোশ্চেন প্রচুর পরিমাণে দেয়, ঠিক আছে। তো আমরা এগুলো ছেড়ে আসার মতো নয়, কোশ্চেনগুলো পড়লে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে সুরেশ 1200 টাকা দুটি বই কিনে একটি 20% লাভে, দ্বিতীয়টি 16% লোকসানে বিক্রি করে। বিক্রয় মূল্য একই হলে বইয়ের আনুমানিক মূল্য নির্ধারণ করুন। দেখো অঙ্কটা ছোট, কিন্তু অঙ্কটা কিন্তু মানে কনসেপ্ট কিন্তু অনেক বড় আছে, ভালো করে বুঝবে। দেখো প্রথমটা 20% লাভে দিয়েছে, তো আমি +20 লিখতে পারি। 20% লাভে মানে 20% মানে কি 1-এর 5। আর দ্বিতীয়টা 16% লোকসানে মানে -16% লিখতে পারি। 16% মানে 4-এর 25। করতে গেলে জিজ্ঞাসা করো না, কারণ 16/100 মানে 4-এর 25 হয়, 20/100 মানে 1-এর 5 হয়। এগুলো আমি আগেই বলেছি তোমাদের। আমি যদি এখানে লিখি সিপি আর এখানে যদি লিখি এসপি, কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, এগুলো প্রফিট লসে মিলিয়ে আছে, এখানে দিয়েছে যখন পড়ছি আমরা। কস্ট প্রাইস মানে হচ্ছে যে দামে তুমি বইটা কিনেছো, ক্রয় মূল্য, আর এসপি মানে সেলিং প্রাইস, যে দামে তুমি বইটা বিক্রি করেছো। তো আমরা কি জানি, এই নিচেরটা কস্ট প্রাইস হয়, মানে ক্রয় মূল্য হয়। আর এই যে এখানে কি হয়েছে? লাভ হয়েছে, তাই একটা এখানে যোগ হবে। মানে আমি বলতে পারি যে 5-এ কিনে বইটা 6-এ বিক্রি করেছি। আর এখানে ক্ষতি হয়েছে, মানে এই উপরে 4টা 25 থেকে বিয়োগ হবে। মানে আমি বলতে পারি 25-এ কিনে আমি লোকসানে বিক্রি করেছি, 4 লোকসান হয়েছে, 4 রেশিও লোকসান হয়েছে, মানে 21 রেশিওতে আমি বিক্রি করেছি। আবার বলছি 5 রেশিওয় কিনে 6 রেশিওতে বিক্রি করেছি, কারণ হচ্ছে 1 রেশিও আমার উপরে যোগ হবে, কারণ লাভ বলেছে বলে। আর এখানে ক্ষতি বলেছে বলে উপরের এটা কি হয়ে যাবে? 4টা বিয়োগ হয়ে যাবে 25 থেকে। 25-এ কিনে আমি 21-এ বিক্রি করেছি। এবার এদিকে দেখো বলছে বিক্রয় মূল্য একই হলে, এই লাইনটাতেই যত গণ্ডগোল করেছে, এই লাইনটাই আমাদের মেনলি ক্লু এই কোশ্চেনটা করার। বিক্রয় মূল্য একই হলে বেস্ট অফ বেস্ট মেথড দেখাবো, এর বাইরে কোনো মেথড তোমাদের মনে রাখতে হবে না। বিক্রয় মূল্য একই হলে বলেছে, একই যদি বিক্রয় মূল্য করতে চাই, এখানে দেখো আলাদা আলাদা বিক্রয় মূল্য হয়ে গেছে। তো এই বিক্রয় মূল্যটা এক করার জন্য কী করি আমরা? লসাগু করি। এটা মুখে মুখে করতে হয়। 6 আর 21-এর লসাগু 42। যদি কারোর প্রবলেম হয় এখানে করে তারা দেখতে পারো। 3 দুগুণে 6, 3 7 21, 3 দুগুণে 6, 6 7 42। তো 42 আসতে হবে। 42 আসতে গেলে এখানে 7 গুণ করতে হবে, আর এখানে 7 গুণ মানে এখানেও 7 গুণ, আর 21-এর সঙ্গে 2 গুণ করতে হবে, তাহলে এখানেও 2 গুণ। বোঝা গেল? দেখো এটাও 42 চলে এসছে, এটাও 42 চলে এসছে, কারণ আমার ইকুয়াল করতে হবে, কারণ বিক্রয় মূল্য
একই হলে বলে দিয়েছে কোশ্চেনে বিক্রয় মূল্য আমাকে 1 করতেই হবে। বিক্রয় মূল্য 1 করলাম, ঠিক আছে। চেয়েছে কি না বইয়ের আনুমানিক মূল্য মানে কস্ট প্রাইস জানতে চেয়েছে, ক্রয় মূল্য জানতে চেয়েছে। তো আমি দেখতে পাচ্ছি একটা হচ্ছে 35 আর একটা হচ্ছে 50, একটা 35 একটা 50, এই রেশিওতে এসছে। যদি কাটাকুটি করে ছোটো করি 5 7 35, 5 10 50, এই রেশিওতে এসছে। এটা হচ্ছে ফার্স্ট বুক আর এটা হচ্ছে সেকেন্ড বুক, ঠিক আছে। এবার আনুমানিক মূল্য কী করে পাবো আমি? দেখো, আনুমানিক কথাটা যখনই বলেছে তার মানে জানতে হবে আমার ফ্র্যাকশানে আসবে, পয়েন্টে আসবে, আমাকে পূর্ণ সংখ্যাতে বার করে নিতে হবে, আনুমানিক একটা ধরে নিতে হবে। এখানে প্রথম লাইনটা দেখো, বলছে 1200 টাকা দুটো বই কিনেছে, আর এখানে রেশিওতে পাচ্ছি টোটাল রেশিও কত হচ্ছে 7 + 10 17 রেশিও। তার মানে আমি বলতে পারি 17 রেশিও, এটার মানেই হচ্ছে 1200 টাকা। আমাকে বার করতে হবে দুটো বইয়ের দাম। চলো আমি প্রথমে কোনটা ধরে নেবো, 7 রেশিও, 7 রেশিওটা বার করব। তাহলে 7 রেশিওর মান কত হবে না 1200 × 7/17, ঠিক আছে। আচ্ছা 10 রেশিওটা ধরলে মনে আমার ইজি হবে জিনিসটা, তাই না? 10 রেশিও ধরলে ইজি হবে, এখানে 10 বসিয়ে দেবো। না না, একই ব্যাপার, ঠিকই ছিল, 7 রেশিও ধরে ইজি হবে। 7 × 12 = 84, 17। যখন আমি এটা ভাগ করব না, দেখো মুখে মুখে অ্যান্সার দিতে পারবো। 17 6 কত, 17 4 68, 17 5 85, মানে 68 মানে 84 থেকে কম, কিন্তু 17 5 85, 17 5 85 মানে 5 অ্যাপ্রক্স আসবে আর কি, এখানে 5 অ্যাপ্রক্স আসবে। তার মানে দেখো 5-এর কাছাকাছি কী সংখ্যা আছে, আমি যদি না বুঝতে পারি এখানে একবার দেখাচ্ছি করে, কিন্তু এইভাবে পরীক্ষায় করবে না, মুখে মুখে করতে হয় এগুলো। যদি আমি 17 4 করি না, 17 4 68, অনেক দূরে চলে যাচ্ছে। কিন্তু এই 17 5 করি আমি, দেখো 84 থেকে একটু বেশি, সামান্য একটু বেশি, 84 এখানে 85, কাছাকাছি, মানে 5-এর কাছাকাছি কী আছে দেখো, এটা 550, অনেক দূরে চলে যাচ্ছে। এটা প্রথম বইয়ের দাম না, এগুলো প্রথম বইয়ের দাম। তো প্রথম বইয়ের দামটা ধরছি 6 দিয়ে স্টার্ট তো হবেই না, 4 দিয়ে স্টার্ট তো হবেই না, তাহলে এইটা হয়ে যাবে রাইট অ্যান্সার। আমার একটা বইয়ের দাম বার করলে সেকেন্ডেরটা অটোমেটিক বেরিয়ে যাবে, তো একটার সঙ্গে একটা অ্যান্সার তো থাকবেই না, বোঝা গেল? তো এইভাবে করতে হবে 500-র কাছাকাছি। মানে এখানে যদি আমি চার্ট ধরে করি, তোমরা যদি চার্ট ধরে করো, কেউ যদি চাও পুরোপুরি করে দেখে নিতে পারো, সেই পয়েন্টের পরে এমন কিছু আসবে ওটা 500-র কাছাকাছি চলে আসবে। তো আমি ওই জন্য এটা ধরালাম যে 17 5 85, মানে 84 থেকে সামান্য একটু বেশি হবে। সামান্য একটু বেশি মানে সে এই 550-এ চলে যাবে না, 5-এর কাছাকাছি থাকবে, কারণ আনুমানিক মূল্য জানতে চেয়েছে। আমি এই জায়গাগুলো ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ, এগুলো যদি না বুঝতে পারো তাহলে ক্যালকুলেশন করতেই থাকবে, পরীক্ষার টাইম পেরিয়ে যাবে, কিন্তু অত টাইম তোমরা পরীক্ষায় পাবে না। এগুলো ডাইরেক্ট করতে হবে, মুখে মুখে করতে হবে। 20% মানে 1-এর 5, 16% মানে 4-এর 25, ডাইরেক্ট লিখতে হবে, মুখে মুখে করে নিতে হবে। সিপি যদি 5 হয়, এসপি হবে 6, এখানে প্রফিট বলেছে বলে। লোকসান যদি বলে 25, সিপি হলে 21 এসপি হবে, বিক্রয় মূল্য তখন 4 কমে যাচ্ছে। এটা যখন ইকুয়াল করলাম 7:10 রেশিও, ব্যাস এই রেশিও বেরিয়ে গেল, মানে আমার সব ক্লিয়ার। 1200 টাকার দুটো বই কিনেছে, তো দুটো মিলে 17 রেশিও হচ্ছে, 17 রেশিও মানে 1200। তো এখানে প্রথম বইটার দাম, তোমরা যদি দ্বিতীয়টা জানতে চাও দ্বিতীয়টাও বার করতে পারো, 10 রেশিওর মান বার করতে পারো, 17 রেশিও মানে এত, 10 রেশিও মানে কত, সেই এটাই বেরোবে অ্যান্সার। তো এগুলো পুরোপুরি করবো না, ক্যালকুলেশন এইভাবে করবো মুখে মুখে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে বলেছে এপ্রিল থেকে মে পর্যন্ত একটি কোম্পানির মুনাফা 10% বেড়েছে, তারপর মে থেকে জুন পর্যন্ত 20% কমেছে, আবার জুন থেকে জুলাই পর্যন্ত 50% বৃদ্ধি পেয়েছে। তো এপ্রিল থেকে জুলাই পর্যন্ত লাভের শতকরা বৃদ্ধি কত? অঙ্কটা একটু খিচুড়ি টাইপের, একটুখানি ভালো করে বুঝবে। এপ্রিল থেকে মে পর্যন্ত মানে এপ্রিল থেকে শুরু করেছে, এখানে এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, ঠিক আছে। কোম্পানির মুনাফা 10% বেড়েছে, আমরা কি জানি সব কিছুর মোট থাকে 100, তো এর 10% বেড়েছে, তো 10% বেড়েছে মানে কি 110 হয়ে গেছে। আমি বলেছিলাম না 100-র মধ্যে 50 পাচ্ছ মানে 50% মানে কি 50, 100-র মধ্যে 80% মানে কি 80, 100-র মধ্যে 20% কি 20, কিন্তু 50-এর মধ্যে কেউ 80 50-এর মধ্যে কেউ 30 পেয়েছে, তার মানে সে 30% নয়, মানে 100 থেকে যা কিছু ধরবে ওটাই হচ্ছে সঠিক, ওটাই হয় আসল, ঠিক আছে। তো সেই রকমই আমি আগের দিনই বলেছিলাম, এইগুলো বুঝিয়েছিলাম যে 100-র মধ্যে 10% মেরেছে মানে 110, এখানে আর কিছু ভাবতে হবে না। তারপর মে থেকে জুন পর্যন্ত 20% কমেছে, এরপরে কিন্তু কমে গেছে। কত কমে গেছে? 20% কমে গেছে। এখানে কিন্তু আবার ভেবো না 20% কমেছে মানে 110 - 20 করে দেবো না, 110-এর 20% কত, 110-এর 20% কত না 22 কমে গেছে। তো 110 থেকে 22 বিয়োগ করো, 88 হবে। এবার বলো না স্যার কী করে 22 হলো, দেখো দেখিয়ে দিচ্ছি। 110-এর 20%, শূন্য শূন্যগুলো কেটে দাও, 11 দুগুণে 22, তাহলে 110-এর 20% কত হয় 22 হয়। এই 22ই তো কমেছে, এই 22ই তো কমেছে,
কার থেকে কমেছে? 110 থেকে কমেছে। তাহলে এই 88টা কোত্থেকে পেলাম? 110 - 22। বোঝা গেল? আমার জুন পর্যন্ত ক্লিয়ার। এবার বলছে আবার জুন থেকে জুলাই পর্যন্ত 50% বেড়েছে। আচ্ছা, এরপরে আবার কি হলো? 50% বেড়ে গেল। তো 88-র 50% নিশ্চয়ই ক্যালকুলেশন করতে হবে না? 50% মানে অর্ধেক হয়। তো 88-র 50% কত হয়? 44। এই 44 কিন্তু বেড়েছে, লেখা আছে না 50% বৃদ্ধি পেয়েছে। তো 88-র সঙ্গে 44 যোগ করে দাও, 132। 88-র সঙ্গে 44 যোগ করে দিলাম, 132। এর লাস্টে কোথায় এসে থামলো? জুলাই। তো এবার বলছে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তার লাভের শতকরা বৃদ্ধি কত হয়েছে। এখানে কোশ্চেনটা দিতে পারতো যে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত তার লাভ হয়েছে বা ক্ষতি হয়েছে, ক্ষতি হলে কত হয়েছে বা লাভ হলে কত হয়েছে। আমি দেখতে পাচ্ছি এপ্রিলে আমার ছিল কত? এপ্রিলে স্যার 100 ছিল, জুলাইয়ে কত হয়েছে? 132 হয়েছে। তো আমি দেখতে পাচ্ছি আমার লাভ হয়েছে। কত লাভ হয়েছে? না 32 লাভ হয়েছে। কি করে এলো? কি করে এলো? এই যে 132 থেকে 100 বিয়োগ করে দিলাম, সেটাই এলো 32% আমার লাভ হয়েছে। এর থেকে ইজি প্রসেসে এই কোশ্চেনটা হবে না, ঠিক আছে? বড় কোশ্চেন কিন্তু কত শর্ট প্রসেসে করা গেল। আমি এতগুলো ভেঙে করলাম, তোমরা করবে না। তোমরা কি করবে? সিম্পল দেখাচ্ছি। দেখো এই জায়গাটা বোঝা গেছে কিনা আগে দেখো। এপ্রিল থেকে শুরু করেছিলাম, আমার টোটাল সব কিছু মানিয়ে আমি 100, তার 10% বেড়েছে মানে 110 হয়ে গেছে। হ্যাঁ, 110-এর মধ্যে আবার 20% কমে গেছে। 20% মানে কত? 22, মানে 110-এর থেকে 22 কমে গেছে, মানে কত হয়ে গেছে? 88 হয়ে গেছে। এর মধ্যে আবার 50% বেড়ে গেছে। তো 88-র 50% কত? 44। তাহলে 88-এর সঙ্গে 44 যোগ করে দিলাম, দেখলাম 132 হয়ে গেছে। 132 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 100 থেকে এখানে এপ্রিলে ছিল 100, জুলাই হয়ে গেছে 132। তো আমার লাভই হয়েছে কত? 32% লাভ হয়েছে, ঠিক আছে? দেখো তোমরা কি করে করবে, দেখো তোমরা করবে মুখে মুখে যে কোম্পানি প্রথমে ছিল 100, মনে মনে ধরো না 100, এর 10% বেড়েছে মানে 110 হয়ে গেছে। এর 20% কমেছে, 110-এর 20%। আচ্ছা, 110-এর 20%-এর জন্য দুটো শূন্য কাটা গেল, মানে 22 কমবে। তো 110-এর 22 কমে গেলে কত হয় বলো? 88 হয়। 88-র আবার 50% বেড়েছে, তো 88-র 50% মানে 44। তাহলে 88-র সঙ্গে 44 যোগ করলে কত হবে? 132। চলো অ্যান্সার হয়ে গেল। 100 থেকে 132 হয়েছে মানে 32% প্রফিট হয়েছে। এইভাবে করতে হবে। নেক্সট কোশ্চেন দেখো। তো এতদূর পর্যন্ত আমাদের হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্ক সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আজকে নতুন কোশ্চেন দেখব। দেখো এই যে কোশ্চেনটা দিয়েছে, খুব ভালো কোশ্চেন, একটু ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটা। 2000, যদি সঠিক প্রসেসে করো তো 1-2 লাইনে অ্যান্সার বেরিয়ে যাবে। 2001 সালে চিনির উৎপাদন ছিল এত মিলিয়ন কেজি, যা 1991 সালের তুলনায় 20% বেশি ছিল। 1991 সালে চিনির উৎপাদন খুঁজুন। তো আমি শুরু থেকে করবো, ঠিক আছে? মানে প্রথমে 2001 সালের কথা বলবো না, প্রথমে তো 1991 সালে এসছে, তারপরে 2001 সালে এসছে। তো 1991 সালে আমি মানলাম গিয়ে চলো এর 100% ছিল। 1991 সালে ছিল 100%, 2001 সালে গিয়ে কি হয়ে গেছে 100%, মানে সেটা আমাকে বলেনি কত। এখানে 2001 সালে বলছে, ভালো করে কোশ্চেনটা পড়ো, 2001 সালে চিনির উৎপাদন 1584 মিলিয়ন কেজি ছিল। 1584 মিলিয়ন কেজি মানলাম, যা 1991 সালের তুলনায় 20% বেশি। 1991 সালে 100% ছিল, এর 20% বেশি হয়ে গেছে, মানে 120% হয়ে গেছে। তার মানে বলতে পারি যে 120% মানেই হচ্ছে 1584 মিলিয়ন কেজি। 120% মানেই হচ্ছে 1584 মিলিয়ন কেজি। জানতে চেয়েছে কি 1991 সালে চিনির উৎপাদন খুঁজো। 1991 সালে চিনির উৎপাদন কত ছিল? 100% ছিল। তো আমি 100%-এর মান বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। চলো একবারে ডাইরেক্ট কাটাকুটি হয়ে যাবে না, এত কিছু কেন করতে যাচ্ছি। এখানে ডাইরেক্ট কাটো। কীরকম কাটবো দেখো, 0 0 তো প্রথমে উড়িয়ে দাও। 2 5 10, 2 6 12, 6 দিয়ে এটাই কাটো। 6 দুগুণে 12, 3 4 5, 6 6 36, 6 4 24, 264। তাহলে কি হলো আমার এখানে? 264 × 5 রয়ে গেল, তাই তো? তার মানে 1320 হয়ে যাবে রাইট অ্যান্সার। কাটাকুটি এভাবেও করতে পারো, বা তোমরা ডাইরেক্ট যে প্রসেসে কাটো আর কি সেই প্রসেসে করতে পারো। আমার এই প্রসেসে ইজি হয় তো আমি এই প্রসেসে করি, তোমরাও আশা করবো এই প্রসেসে করবে, কারণ এই প্রসেসে করলে তোমাদের রানিং হবে কাটাকুটিটা, ঠিক আছে? বোঝা গেল? তো প্রথমে 1991 সালে ধরে নেবো, তার বেসিসে আমি 2001 সালটা বার করবো, কারণ আমি বলে দিয়েছি 2091 সালের তুলনায় 20% বেশি। তো আমি 1991 সালে যদি 100% ধরি, তখনই তো আমি বুঝবো 2001 সালে আমার 120% হয়েছে, কারণ ওর থেকে 20% বেশি। আর এটা সমান বলেই দিয়েছে 1584 কেজি, 120% মানে 1584 মিলিয়ন কেজি। আর আমাকে বার করতে হবে 1991 সালের কথা, তো 100%-এর মান বার করলেই হয়ে যাবে আমার এখানে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। এই কোশ্চেনগুলো কেউ ছোটো ভাববে না, ঠিক আছে? মানে
হয়তো ইজি প্রসেসে হয়ে যাচ্ছে বলে ভাবছো যে এগুলো তো ইজি অঙ্ক, একদম ছোটো, কিন্তু পরীক্ষায় যখন এগুলো আসে না, এগুলোই হালাত খারাপ করে দেয়, ভাবতে টাইম পাবে না তোমরা সেই পরীক্ষার টাইমে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা দেখো, পজ করে তোমরা নিজেরা করার চেষ্টা করো আগে, তারপর আমার সাথে মেলাও। একজন ড্রাগ সুপারভাইজার মানে ড্রাগ সাপ্লাই করে না, ওষুধের কথা বলেছে। ওষুধ সাপ্লাই কি বলছে, 0.05% ওষুধকে ত্রুটিপূর্ণ ওষুধ হিসাবে প্রত্যাখ্যান করেন। মানে ড্রাগ সুপারভাইজার একজন 0.05% ওষুধকে ত্রুটিপূর্ণ ওষুধ, মানে এক্সপায়ার হয়ে গেছে বা কোনো কারণে প্রবলেম হয়েছে, তো 0.05% ওষুধকে ত্রুটিপূর্ণ হিসাবে তিনি ফেলে দেন, প্রত্যাখ্যান করেন, যে চলবে না। তো 4টে ওষুধ প্রত্যাখ্যান করার জন্য তিনি কয়টি ওষুধ পরীক্ষা করবেন? চট করে পরীক্ষার হলে এই কোশ্চেনটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ছেড়ে আসবে যদি না বুঝতে পারে জিনিসটা কী বলেছে। আমরা সিম্পল কী করব, এই 0.05%টাকে ভগ্নাংশে ভাঙবো আগে। দেখো পার্সেন্ট বলেছে, তো পার্সেন্ট যখনই আমার উঠে যাবে না, যখনই আমার পার্সেন্ট উঠে যাবে, নিচে কী চলে আসবে, 100 চলে আসবে। আর দেখো এখানে নিচে দুটোর পরে দশমিক, একটা সংখ্যা দুটো সংখ্যা, দুটোর পরে দশমিক, তো এখানে কি করব, আমি নিচে একের পিঠে দুটো শূন্য দিয়ে গুণ করবো, কারণ জটার পরে দশমিক তটা। তার মানে আমার কত বেরোলো, পরীক্ষার সময় এত ভেঙে করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য, 1 2 3 4, ঠিক আছে। কাটাকুটি যদি আমি করি, 5 দুগুণে 10, মানে 1/2000। আমাদের এই সংখ্যাটা থেকে মেনে নিতে হবে যে 2000টা ওষুধের মধ্যে একটা ওষুধকে প্রত্যাখ্যান করেন। কি বললাম, 2000টা ওষুধের মধ্যে একটা ওষুধকে প্রত্যাখ্যান করেন, এটার মানে এটা আমাকে ধরে নিতে হবে এখানে, তবে কি অঙ্কটা তোমাদের ইজি হবে। এবার তোমাকে বলেছে কি 4টে ওষুধ প্রত্যাখ্যান করবে, 2000টার জন্য একটা ওষুধ যদি প্রত্যাখ্যান করে, 4টের জন্য 8000 ওষুধকে প্রত্যাখ্যান করবে। বোঝা গেল? মানে কি, মানে হচ্ছে এটা কি, ওপরেরটা কি প্রত্যাখ্যান করছে কত ওষুধের মধ্যে, 4টি ওষুধকে প্রত্যাখ্যান করার জন্য, মানে এইটা কি একটা ওষুধ প্রত্যাখ্যান করছে 2000টা ওষুধের মধ্যে, আমাকে 4টে ওষুধ প্রত্যাখ্যান করতে হবে, তো 4 দিয়ে উপরে গুণ করো, 4 দিয়ে নিচেও গুণ করো, তার মানে কি পেলাম, 8000টা ওষুধ। 8000টা ওষুধ পরীক্ষা করতে হবে এই 4টে ওষুধকে প্রত্যাখ্যান করার জন্য। এখানে মুখেই বেরিয়ে যাচ্ছে, আমাদের এত কিছু করার দরকার হবে না, তা বুঝিয়ে দিলাম। বোঝা গেল? এটা বেরোনোর মানে মনে রাখবে 2000টা ওষুধকে পর্যবেক্ষণ করছে, পরীক্ষা করছে এই একটা ওষুধকে মানে রিজেক্ট করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য। তোমাকে 4টে ওষুধ করতে হবে, তো নিচে 4 গুণ করে দাও না, 8000টা ওষুধকে পরীক্ষা করবে 4টে ওষুধ প্রত্যাখ্যান করার জন্য, রিজেক্ট করার জন্য। এই কোশ্চেনটা কিন্তু দারুণ প্রশ্ন একটা, কিন্তু এত ইজিলি হতে পারে। নেক্সট কোশ্চেন দেখো, আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখছি, কারণ শরীরটা পারমিট করছে না, ঠিকঠাক লাগছে না আমার, তো ঠিক আছে আজকের জন্য সরি। নেক্সট দিন থেকে নিশ্চয়ই ক্লাস কন্টিনিউ রাখবো আশা করি। তো দেখো আজকে হোমওয়ার্কগুলো দেখে নাও, লাস্টের 5টা হোমওয়ার্ক যেটা আমি দিই, এটা হচ্ছে 1 নম্বর হোমওয়ার্ক, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা আমি টেলিগ্রামে দিয়ে দেবো পিডিএফের সাথে। 1 নম্বর হোমওয়ার্ক। সেকেন্ড দেখো, এটা হচ্ছে 2 নম্বর হোমওয়ার্ক, স্ক্রিনশট নিয়ে নাও। নেক্সট দেখো, এটা হচ্ছে 3 নম্বর হোমওয়ার্ক। তোমরা প্লিজ মানে কমেন্টে জানাবে, অ্যান্সারগুলো করার চেষ্টা করবে আর কি, ঠিক আছে। অবশ্যই কমেন্টে তোমরা ভুল অ্যান্সার দাও বা কিছু দাও, চেষ্টা করবে এবং অবশ্যই কমেন্টে জানাবে যে কী অ্যান্সার হতে পারে এগুলো। নেক্সট দেখো, এটা হচ্ছে 4 নম্বর হোমওয়ার্ক। নেক্সট দেখো, এটা হচ্ছে তোমাদের 5 নম্বর হোমওয়ার্ক। স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। আর আশা করি নেক্সট ডে আমরা চ্যাপ্টারটা শেষ করে দেবো। এবং আমি লাস্টে যেটা তোমাদের বলছিলাম যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর, ভেবেছিলাম আজকে শেষ হয়ে যাবে, তো সরি, কোনো কারণে শরীরের জন্য আমি শেষ করতে পারলাম না আজকে। তো নেক্সট ডে আশা করি শেষ করে দেবো আমরা। আর তারপরে আমি ঠিক রেখেছি, মানে এখনও কোশ্চেন কাউন্ট করিনি, 20 থেকে 25টা চেষ্টা করব, 20 থেকে 25টা, কি তার বেশি হতে পারে, কি 20 এর নিচে হবে না, 20 থেকে 25টার নিচে হবে না, হয়তো বেশি হতে পারে, 25টার মধ্যে রাখার চেষ্টা করব। তো আমি কোশ্চেন সিলেক্ট করব এবং তোমাদের টেস্ট নেবো। আমি টেস্টটা কোথায় নেবো না, আমাদের অ্যাপ্লিকেশনে নেবো। আমাদের যে অ্যাপ্লিকেশন আছে এক্সাম গ্র্যাভিটি, ডিসক্রিপশন বক্সে দেখবে লিঙ্ক দেওয়া আছে, আমি ওখানে টেস্ট নেবো। তো ওখানে টেস্ট নেওয়ার পরে এটা নয় যে স্যার সলিউশন পাবো কোত্থেকে, আমি ইউটিউবে তোমাদের টোটাল এই যে টেস্টটা নেবো, মানে চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর এই টেস্টটার সলিউশন করে দেবো, পুরো একদম ডিটেলসে কনসেপচুয়াল তোমাদের সলিউশন করে দেবো। আর এই 25টা কোশ্চেন যেটা টপ কোশ্চেন থাকবে তোমাদের এই চ্যাপ্টারে, টপ কোশ্চেন থাকবে। তার মধ্যে অনেক কোশ্চেন হতে পারে যে এর মধ্যে করেছো, যেগুলো আমি করিয়েছি, হতে পারে এর থেকে বাইরে আছে কিছু কোশ্চেন, যাতে তোমরা নতুন কিছু প্র্যাকটিস করতে পারো, নতুন কিছু শিখতে পারো। তো সেই জন্য আমি টপ একদম 20 বলো 25 কোশ্চেন বলো যেটাই হোক না কেন, এর নিচে থাকবে না, এতগুলো কোশ্চেন আমি সিলেক্ট করে তোমাদের জন্য এক্সাম ব্যবস্থা করব ক্লাস শেষ হয়ে যাওয়ার পর, ঠিক আছে। আর আমাদের ক্লাস জানো যে মানডে টু ফ্রাইডে চলে, মানডে টু ফ্রাইডে, তো কালকে স্যাটারডে সানডে আছে,
তোমরা পুরনো ক্লাসগুলো রিভিশন করতে থাকো, ততদিন আমার শরীরটাও আশা করি মানডে থেকে ঠিক হয়ে যাবে, ভালো করে ক্লাস নিতে পারবো আমি, দুদিন রেস্ট নিয়ে নেবো আমি। ওকে, আর তোমাদের জানিয়ে রাখি যে রেলওয়ে ম্যাথামেটিক্সে 2016 সাল থেকে সমস্ত বিগত বছরের প্রশ্নোত্তর চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ একদম সম্পূর্ণ বাংলাতে অ্যাভেলেবেল আছে। শুধু ম্যাথামেটিক্সই নয়, ম্যাথামেটিক্স নয়, সায়েন্স আছে, ম্যাথ আছে, জিকে আছে। তোমরা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারটায় কল বা হোয়াটসঅ্যাপ করবে 9382265172 নাম্বারে ডিটেলস জানার জন্য, ঠিক আছে। আর রেলওয়ে আরপিএফ এসআই কনস্টেবলের কমপ্লিট ব্যাচ অ্যাভেলেবেল আছে, যদি চাও নিতে পারো। এবং রেলওয়ে কম্বাইন্ড ব্যাচ, যেটা তোমাদের রেলওয়ে সমস্ত এক্সাম কভার করবে, সেরকমই ব্যাচ এটা তৈরি করা হয়েছে, নন টেকনিক্যালের জন্য পারফেক্ট ব্যাচ। এছাড়া এলপি টেকনিশিয়ানের নন টেকনিক্যাল ব্যাচ তোমরা নিতে পারো, যেখানে নন টেকনিক্যালের প্রত্যেকটা সাবজেক্ট তোমাদের ডিটেলসে পড়ানো হবে। এলপি টেকনিশিয়ানে যারা আইটিআই করছো, ফিটার, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, তাদের প্রত্যেকের জন্য ক্লাস অ্যাভেলেবেল আছে, মাত্র 799 টাকা এখন অফার প্রাইস চলছে, তোমরা নিতে পারো। এছাড়া জেনারেল সায়েন্সের কমপ্লিট ব্যাচ অ্যাভেলেবেল আছে, যদি কেউ চাও নিতে পারো, সেটাও 799 টাকা, বা ম্যাথেরও কমপ্লিট ব্যাচ অ্যাভেলেবেল আছে। কী করে পাবে না, ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আছে, ডাইরেক্ট ইনস্টল করবে অ্যাপ্লিকেশন, রেজিস্টারে ক্লিক করবে, নিজেদের মোবাইল নাম্বার পুট করবে, ওটিপি আসবে, পুট করবে, খুলে যাবে। এই যে পেড কোর্স দেখতে পাচ্ছ, পেড কোর্সে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের এই পেজটা খুলে যাবে, এবং স্ক্রল করে করে নিচ পর্যন্ত দেখবে যে ব্যাচটা তোমরা নিতে চাও, ডাইরেক্ট পে করে এখান থেকে নিতে পারো। বা আমাদের নাম্বার যেটা আছে 9382265172, এই নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। 9382265172 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে তোমরা ডিটেলসে জানতে পারো, বা কারো যদি বাই করতে প্রবলেম হয়, এখান থেকেও বাই করে তোমাদের কোর্সে অ্যাড করে নেওয়া হবে, সেরকমও ব্যবস্থা আছে, ঠিক আছে। আর তোমরা প্লিজ 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 এই 4টে জিনিসে কম করো না, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা প্রত্যেকে কমেন্ট করো, প্রত্যেকে কমেন্টের আমি রিপ্লাই দিই। আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো। আজকে ভিডিও বেশিক্ষণ আমি নিতে পারলাম না, তার জন্য সরি। আর ফ্রেন্ডদেরকে শেয়ার করো, আগের দিন একজন 50 জনকে শেয়ার করছে, দেখে খুব ভালো লাগলো, কমেন্টটা দেখিয়েছিলাম সেই জন্য। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পরে ক্লাসে আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে। আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবে না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্লিজ যুক্ত হয়ে যাও। কবে কি ক্লাস আসছে না আসছে, কি আপডেট আসছে, ডিটেলস আমি জানাবো। ওকে, পরে ক্লাস আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।